কমরেড সরজু দত্তের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে আসীন আছেন গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং গণতান্ত্রিক আন্দোলনের অন্যান্য নেতৃবর্গ, কমরেড সরজু দত্তের সুযোগ্য সন্তান, তার কনিষ্ঠ পুত্র পরমার্থ দত্ত এবং পরিবারের অন্যান্য সদস্যগণ এবং আজকের এই স্মরণ সভায় উপস্থিত শুধু গণতান্ত্রিক নারী সমিতির বিভিন্ন স্তরের নেত্রী কর্মীগণ না, গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন স্তরের আরও বন্ধু এবং সাথীগণ। আমি শুরুতেই প্রয়াতা সরজু দত্তের স্মৃতির প্রতি আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে এবং ত্রিপুরাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি হিসাবেও যে সংগঠনটিকে গড়ে তোলার ক্ষেত্রেতে কমরেড সরজু দত্তের বিশাল ভূমিকা রয়েছে, সেই সংগঠনের তরফ থেকেও এবং আমার নিজের তরফ থেকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি এখানে স্মৃতিচারণ করছি না, কারণ এরকম একজন যে মহিরুহ, তার সম্পর্কে কিছু বলা আমার পক্ষে দৃষ্টতা হবে। কিন্তু বলার জন্য যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অবশ্যই দু চার কথা বলতে হয়, বিশেষ করে গণমুক্তি পরিষদের এই রাজ্যের বর্তমান সভাপতি হিসাবে। বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের একটা খুব বিখ্যাত একটা কবিতা আছে, তার ছোট্ট পংক্তি, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। তো যে কোনো মানুষকেই প্রকৃতির নিয়ম অনুযায়ী একদিন চলে যেতে হবে এবং তিনি 94 বছর বয়সে প্রয়াত হয়েছেন গত 5 অক্টোবর তারিখে। সেদিক থেকে হয়তোবা অসময় নয়, কিন্তু চলতি সময়েতে সারা দেশের সাথে আমাদের এই রাজ্যের যে বিপন্নতা, এই সময়েতে তার মতো একজন পথপ্রদর্শক, তাকে হারানো এটা বিরাট শূন্যতা। কিন্তু তারপরও যে সেই কবিতায় যে তার ব্যাখ্যা নানা রকম হতে পারে, যে মানুষ রক্ত মাংসে বা বয়সে অমর হয় না ঠিক, কিন্তু মানুষ তার কাজের মধ্য দিয়ে, কীর্তির মধ্য দিয়ে সারাটা জীবন অমর হয়ে থাকেন। তো তার কিছু ঝলক আজকে আমি মনে করি আমি সহ এখানে যারা আরও অনেকে শ্রোতা হিসেবে এসেছেন, এখানে পরমার্থবাবু তার মার সম্পর্কে নিশ্চয়ই এই ছোট্ট সবাই যা বলেছেন তার চেয়ে আরও অসংখ্য অসংখ্য অনেক কথাই আছে, কিন্তু তার মধ্যেও যে বিন্দু আমাদের সামনে তুলে ধরেছেন সেই স্মৃতি, যা আজকের দিনেও এই বিপন্ন সময়েতে আমাদেরকে পথ দেখানোর জন্য একটা বিরাট আলোকবর্তিকা, বিরাট মশাল। এবং আমি এখানে বলবো, ত্রিপুরাজ্যের এই যে গণতান্ত্রিক আন্দোলন গড়ে ওঠার যে তার যে ইতিহাস, যে কজন ব্যক্তিত্ব মানুষ ইতিহাস তৈরি করে, যারা
এই সারা পৃথিবীরই মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে, ভাগ্য পরিবর্তন সম্পর্কে, তাদের দর্শন, তাদের চিন্তা দিয়ে যারা অবদান রেখে গেছেন, তারা বলেছেন যে পৃথিবীর ইতিহাস মানে তো মানুষের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস। কিন্তু তার মধ্যেও ব্যক্তির ভূমিকা এটা কখনো অস্বীকার করা যায় না। ঠিক তেমনি ত্রিপুরাজ্যের এই গণতান্ত্রিক আন্দোলনের যে ইতিহাসের ক্ষেত্রেতেও যে কটা নাম আমাদেরকে আগামী দিনে উচ্চারণ করে যেতে হবে, কমরেড বীরেন দত্ত, সরজু দত্ত, কমরেড দশরথ দেব, মঙ্গলেশ্বরী দেববর্মা, নৃপেন চক্রবর্তী, আরও অনেকে। তো সেই জায়গায় এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের যে সেই 40 দশক যদি আমরা সংক্ষেপে হলে একটু আলোচনা করি, সামন্ততন্ত্রের শেষ দিক, গোটা উপমহাদেশের মধ্যে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিক এবং ভারত স্বাধীন হচ্ছে, স্বাভাবিক তার প্রভাব ত্রিপুরাজ্যে এসে পড়বেই। কিন্তু তারপরও এরকম একটা দুর্গম একটা ভূখণ্ডে সেখানকার এই অশিক্ষিত এবং নানা কুসংস্কারে নিমজ্জিত তারাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ, কেননা সামন্ত শাসকরা তাদের সামাজিক বা অন্য উন্নয়নে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সেই সময়েতে তাদেরকে সংগঠিত করা কত কঠিন। এবং আমি সেই জায়গায় জনশিক্ষা আন্দোলন যারা করেছেন, গণমুক্তি পরিষদ যারা করেছেন, হ্যাঁ, সেই জায়গায় কমরেড দশরথ দেব বা হেমন্ত দেববর্মা, সুধীন দেববর্মা, তার নাম আমরা বলে থাকি। কিন্তু আরেক দিক থেকে এটা ঠিক সেরকমভাবে ইতিহাসে লেখালেখিতে না আসলেও এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। কেননা যে কোনো একটা আন্দোলন তা যদি ঠিক সেরকমভাবে পরিণত হয়ে উঠতে হয় যে জনসংখ্যার যারা অর্ধেক মহিলা, তখনও এবং আজকেও আগামী দিনও তাদেরকে বাদ দিয়ে হয়নি। জনশিক্ষা আন্দোলনেও এবং গণমুক্তি পরিষদের গঠন যখন হলো 1948 ইংরাজিতে, আপনারা দেখেছেন কুমারী মধুতি রূপশ্রী বা গোলাঘাটি দিবস আগামীকালই আমরা উদযাপন করব, 74তম গোলাঘাটি দিবস। সেই ক্ষেত্রেতে নারীদের বিশাল ভূমিকা ছিল, কিন্তু সেই নারীদের সংগঠিত করার ক্ষেত্রেতে স্বাভাবিকভাবেই তখনকার যারা সংখ্যাগরিষ্ঠ ককবরক ভাষী বা উপজাতীয় অংশে নারীদের মধ্যে সেরকম শিক্ষিত মহিলা ছিলেন না, যারা ঠিক সেরকমভাবে ব্যাখ্যা করতে পারবেন, সেরকমভাবে সবাইকে নিয়ে চলতে পারবেন। সেই জায়গায় কমরেড সরোজ দত্তের তার যে ত্যাগ, তার যে অংশগ্রহণ, আপনারা শুনেছেন শোক প্রস্তাবে এবং রমাদির বক্তব্যেও, 10 মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে তখনকার সুতারমোড়া এই আগরতলা থেকে আজকে সুতারমোড়া চিন্তা করলে হবে না। আজকে সুতারমোড়া তো আপনি গাড়িতে চলে যেতে পারেন, বাসে বা যে কোনো বাহনে। তখনকার সুতারমোড়া মানে হলো আগরতলা শহর থেকে সহস্র যোজন দূরে। এবং এটা শুধু দূরত্বের ক্ষেত্রে তো নয়, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, খাবার দাবার মিল নেই, তারপর অর্থনৈতিক দিক থেকে কীভাবে এই শিশুকন্যাকে প্রতিপালন করবেন, নিজের সংসার চলবে, তার কোনো নিশ্চয়তা নেই, কোত্থেকে আসবে। এরকম একটা প্রতিকূলতাকে প্রায় সানন্দে গ্রহণ করে যাবে তিনি সেখানে গেছেন। এবং সেখানকার
মহিলাদের, শিশুদের উদ্বুদ্ধ করে একদিক থেকে যে শিক্ষার জন্য উৎসাহিত করেছেন, আরেক দিক থেকে সমাজ সংস্কারে, সমাজ পরিবর্তনে, গণতান্ত্রিক আন্দোলনে এদেরকে উদ্বুদ্ধ করেছেন। এটা যদি না হতো, হ্যাঁ নিশ্চয়ই এই কাজে তিনি একাই ছিলেন না, আরও অনেকে ছিলেন, কিন্তু সেক্ষেত্রে তিনি পথ প্রদর্শক এবং তার মধ্য দিয়েই গণমুক্তি পরিষদ তার আন্দোলন পূর্ণতা পেয়েছে এবং এই গণমুক্তি পরিষদ তার সাথে সাথে ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন গড়ে ওঠার সে ভিত্তি তৈরি হয়েছে। কাজেই আজকের দিনে আমাদের কাছে শুধু তাকে স্মরণ করা না, সে শিক্ষাগুলো কিভাবে আমাদের জীবনে আমরা সম্পৃক্ত করতে পারি, এটা আমাদের সেভাবে দেখা। আজকে আমরা যে সময় দাঁড়িয়ে আছি, একজন বিখ্যাত যে ব্রিটিশ লেখক, আমি নামটা ভুলে গেছি, তার একটা ছোট্ট লাইন, যে ফ্যাসিস্টরা যখন কোনো রাষ্ট্র পরিচালনা করে তখন নিয়ম বলে কিছু থাকে না, মানে রুল অফ ল, আইনের শাসন, সব কিছু অন্ধকারে ছেয়ে যায়। আমাদের দেশ এবং আমাদের রাজ্য আজকে প্রায় সেই ব্রিটিশ লেখকের তার যে উপলব্ধি তার মতোই। আজকে কোনো রুল অফ ল, কোনো আইনের শাসন, কোন নিয়ম, সংবিধান সব অচল। তো আমি মনে করি এই যে অন্ধকার, ত্রিপুরার যে সংবিধান, গণতন্ত্র অচল হয়ে আছে, তা থেকে ত্রিপুরাকে বা ত্রিপুরার মানুষকে উদ্ধার করতে গেলে পরে কমরেড সরোজ দত্তের সেই জীবন কাহিনী, জীবন আদর্শ আমাদের কাছে একটা বিরাট হাতিয়ার, বিরাট সাহস এবং বিরাট শক্তি হিসাবে আমাদেরকে পথ দেখাতে পারে। এখানে যে আমরা উপস্থিত হয়েছি, আমি নাম না জানলে অনেককেই লড়াই সংগ্রামে থাকার সুবাদে যে বাই ফেস, অর্থাৎ মুখ দেখে আমি চিনি, আমরা প্রায় সকলেই কোনো না কোনো স্তরের গণতান্ত্রিক আন্দোলনের নেতা, কর্মী, সংগঠক। আজকে যখন গত 42 মাস ধরে ত্রিপুরাজ্যের মধ্যে এই অন্ধকার যুগ চলছে এবং সারা দেশেও প্রায় এই যে আসামে, উত্তরপ্রদেশে এই কটা দিনে যে ঘটনাগুলি ঘটল, এখন প্রায় নিয়ম করেই প্রতিদিন, এটা কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবেই যে আমাদের দেশের সরকার আরএসএসের যে তাদের স্বপ্ন হিন্দু রাষ্ট্র তৈরি করার, যা হিন্দু ধর্মের সাথে যার কোনো সম্পর্ক নেই, সেই লক্ষ্যেই এই ঘটনাগুলি হচ্ছে। সেই জায়গায় আমরা যারা এই গণতান্ত্রিক আন্দোলনের কর্মী, বামপন্থী কর্মী, আমি নিজেকে সহ বলছি, আমরা কখনো কখনো যে সচেতনভাবে, আবার কখনো কখনো অবচেতন মনে বলে ফেলি, এই পরিবেশে কি করে কাজ করব, এরকম সন্ত্রাসী কিভাবে দাঁড়াবো, কিভাবে ঘর থেকে বের হব, কিভাবে কথা বলবো। কমরেড সরোজ দত্তের তার জীবন কাহিনীর সেই ক্ষেত্রেতে কিভাবে আমরা কাজ করব, কিভাবে কাজ করা যায় এবং কাজ করা সম্ভব, উঠে দাঁড়ানো যায়, অন্ধকার মোছা যায়, এটা আজকে এই স্মরণ সভা থেকে যদি আমরা তা থেকে একটু শিক্ষা গ্রহণ করি, তার মধ্য দিয়েই প্রকৃত শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারব। আমি এর চেয়ে বেশি কথা আর বলবো না। আমি আবারও
কমরেড সৌরদত্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং আরেকটা কথা বলে শেষ করছি, ত্রিপুরায় গণতান্ত্রিক নারী সমিতি প্রতিষ্ঠাতা নেতৃত্বের অন্যান্য, শুধু এই কথা বললে বোধহয় একটু কম বলা হয়, অন্তত আমি বলবো যে ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেতে যে অনন্য, তার মধ্যে একজন, সেই হিসাবেই লেখা যায় থাক, আমাদের মনে যেন সেভাবে আমরা শ্রদ্ধা আমরা করি। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। কমরেড সৌরদত্ত অমর রহে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.